আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের যে যুদ্ধের জের ধরে যে জ্বালানি সংকট, সেটা একটা বাড়তি বোঝা তৈরি করে। স্বাস্থ্য খাতে বাজেট ঢালে সাজানোর প্রস্তাবগুলো কিন্তু মাঠে আছে। এই বাজেটে আমি আশা করব এই বিগ পুশের একটা সুনির্দিষ্ট কৌশল এখানে উচ্চারিত হবে। বাজেটে অগ্রাধিকার কোন বিষয়ে পাওয়াটা একটা বিষয়, আরেকটা হচ্ছে যে কোন কোন বাধ্যবাধকতা এই বাজেট তৈরির পেছনে এই সময়কালে 2026-এ কাজ করছে। একটি হচ্ছে যে এই গত কয়েক বছরের সেই কোভিড সময়কাল থেকে একটা সংকটময় কাল অতিক্রম করছে বাংলাদেশের অর্থনীতি। নানাভাবে অনেকগুলো অর্জনের ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু ওগুলো অত বেশি উন্নত হয় নাই। তো একটা বাধ্যবাধকতা হচ্ছে এই শুরুটা খুব একটা দুর্বল অবস্থায়, দুর্বল এক ধরনের সূচক দিয়ে শুরু করতে হচ্ছে। রাজস্বের ঘাটতিটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই যে সাম্প্রতিক জ্বালানি সংকট, যেটা ইরান উপর যে আগ্রাসন, আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের যে যুদ্ধের জের ধরে যে জ্বালানি সংকট, সেটা একটা বাড়তি বোঝা তৈরি করেছে। এটা এই অর্থে বাজেটের জন্য এটা রেলিভেন্ট, এই অর্থে যে এখানে কতটুকু সাবসিডির লোডটা কেমন হবে, এটার ধাক্কায় অন্যান্য ক্ষেত্রে কেমন সাবসিডি দিতে হবে, সব মিলে আরেকটা বাধ্যবাধকতা। আর তৃতীয় বাধ্যবাধকতা হচ্ছে নতুন সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতির বাধ্যবাধকতা। সো তিন ধরনের বাধ্যবাধকতায় কিন্তু এই বাজেটটা প্রণয়ন করতে হচ্ছে। তো এইখানে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে করি, আমাদের ধারাবাহিকভাবে আমাদের বাজেটের একটা প্রবণতা আমরা দেখেছি যে বাস্তবতার সাথে একটা ঘাটতি রেখেই, মানে একটা ফারাক রেখে এই বাজেটগুলো প্রণয়ন করা হয়। যেমন একটা প্রবণতা আছে, বড় আকারের বাজেট একটা দেখাতে হবে। এটা না দেখালে মনে হচ্ছে নিজেদেরকেও আশ্বস্ত করা যাচ্ছে না, মানুষকে যেন সন্তুষ্ট করা যাচ্ছে না। কিন্তু মানুষ আসলে এই যে বাজেটের আকার নিয়ে একেবারেই কোনো, তাদের জন্য এটা বিষয় নয়। তাদের জন্য বিষয়গুলো কি? মানুষের বিষয়। তারা আয়টা করতে পারছে কিনা, মজুরিগুলো বাড়ছে কিনা, মূল্যস্ফীতির ধাক্কা কতটুকু, এগুলোই তো তাদের উপর চরম ইয়ে। এবং ব্যয়ের যে বিভিন্ন খাতগুলো, এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। সো বাজেটের এইবারে আমি যেটা আশা করব যে বাজেটের মধ্যে একটা এই যে বাস্তবতা ভিত্তিক বাজেট করার একটা নতুন সংস্কৃতি শুরু হবে কিনা এটা দেখব, নাকি সেই আগের ধারাবাহিকতা। বড় একটা বাজেট দেখাতে হবে যেটাতে ওনারা যারা করছেন তারাও ধরে নিয়েছেন যে এটা অর্জন হবে না। এটা হচ্ছে শুরু থেকেই ধরে নেওয়া আছে, কিন্তু দেখাতে হবে কেন শুরু থেকে এই যে অর্জন হবে না কেন। কারণ এই বছরে আপনি দেখেন রাজস্ব ঘাটতি কতটুকু, এটা 1 লাখ কোটির মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেখানে 1 লাখ কোটির মতো এই বছরেই রাজস্ব আহরণের ঘাটতি হচ্ছে, সেখানে আমি আবারও যদি আরও বড় একটা রাজস্ব দিই, একটা টার্গেট দিই, তো সেটা বোঝা যাচ্ছে এটা একটা কাল্পনিক টার্গেট, এটা একটা কাগুজে টার্গেট। সো আমি যেটা আশা করব যে বাজেটের কতটুকু কাগুজে ব্যাপার আর কতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি কার্যকরী ব্যাপার, এটা একটা বড় বিষয় অ্যাকচুয়ালি। আমাদের তো সরকারের যে বাধ্যবাধকতা আরেকটা দিক হচ্ছে, আমাদের 3টি বড় ব্যয়ের খাত যদি দেখি, একটা হচ্ছে যে পরিচালন ব্যয়, একটা হচ্ছে ঋণ সুদ পরিশোধ, আরেকটা হচ্ছে উন্নয়নের জন্য ব্যয়। এখন এই যে সুদ পরিশোধের বোঝাটা কিন্তু ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা বড় বোঝা হিসাবে আছে, এবং এটা আরও বড় হবে। এর সাথে যোগ হয়েছে সরকারের রাজস্ব ঘাটতির ফলে সরকার নিজেই ঋণ নিতে হচ্ছে, এবং এই সময়ের মধ্যেই কিন্তু বেশ বড় ঋণ অলরেডি ব্যাংক থেকে। পরিচালন ব্যয়ের কথা যেটা আপনি বললেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা কেন বাড়ছে? এই যে পে স্কেল ইত্যাদি তো আছেই। আমাদের এখানে পরিচালনা ব্যয়ের মধ্যে
মূল বিষয় হচ্ছে যে পরিচালনা ব্যয়টা ভেতরে আরেকটা গল্প লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে দক্ষতা, ব্যয় দক্ষতা, যেখানে আমাদের প্রয়োজন খরচ করার, যেমন প্রাথমিক স্বাস্থ্য খাতের 50% ভ্যাকেন্সি আছে। এই যে হামের যে হলো, সংকট এখনো চলছে, এগুলো কেন? তৃণমূলে যে আমাদের জনবল আছে তার অর্ধেক কিন্তু নাই, কারণ সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করা হচ্ছে না, সেই ঘাটতিটা নাই। কিন্তু অন্য ধরনের ব্যয় খুব দ্রুত ব্যয় করার একটা প্রবণতা আছে, বিশেষ করে এই বিল্ডিং টিল্ডিং বানানো, এগুলোর ব্যাপার একটা থাকে। সো পরিচালন ব্যয়ের ব্যাপারে একটা দৃঢ় আপনার, এটা শুধু কমানোর বিষয় নয়, এটা হচ্ছে দক্ষভাবে ব্যয়ের বিষয়। অনেক আছে যেগুলো ফ্যাট, যেগুলো প্রয়োজন নাই, কিন্তু অনেক আছে যেগুলো খুবই প্রয়োজন কিন্তু ব্যয় হচ্ছে না। আপনি দেখেন আপনার শিশুদের যে হামের কথা বলা হলো, বেশ কয়েকটা জেলায় শিশু হাসপাতাল করা হয়েছে, ব্যয়টা কিন্তু হয়েছে, কিন্তু কোনটা ব্যয়? অবকাঠামোটা। কিন্তু জনবলের জন্য কোনো ব্যবস্থা না হওয়ায় ওই অবকাঠামোটা জাস্ট একটা অবকাঠামো হিসেবে পড়ে আসছে। আমাদের এই যে প্রবীণদের কথা বলি, সমাজ কল্যাণের হয়তো আছে 8টার মতো, যেটাকে বলা হয় প্রবীণ নিবাস, ওগুলো কিন্তু বিল্ডিং হয়ে গেছে, পড়ে আছে, কারণ জনবল নাকি নাই। জনবল নাই সেটা তো বাস্তবতা, কিন্তু জনবলের জন্য কেন আপনি ব্যবস্থা আগে করেন নাই, অথবা জনবল ব্যবস্থা না করে কেন এই অবকাঠামো ব্যয়টা করেছেন? সো এই পরিচালনা ব্যয়ের বিষয়টা শুধু আকার কমানোর বিষয় নয়, এখানে মূল বিষয়টা হচ্ছে ব্যয় দক্ষতা। কোনটা সঠিক, যেখানে ব্যয় করাটা জরুরি, কোনটা ব্যয় করাটা জরুরি নয়, সেইটা উপলব্ধি করাটাই হচ্ছে অন্যতম বিষয়। প্রত্যাশার নয়, এটা আমি মনে করি আমাদের জাতীয় জ্বালানি সরফা একটা ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য এইটাকে আমি একটা বড় ধরনের সুযোগ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। সুযোগ এই অর্থে বলছি, এটা একটা সংকট, তার মানে আমাদের রিনিউয়েবলসের উপর একটা বড় ধরনের বিগ পুশ দেওয়া দরকার। এই বাজেটে আমি আশা করব এই বিগ পুশের একটা সুনির্দিষ্ট কৌশল এখানে উচ্চারিত হবে। এখানে বিগ পুশ বলতে আমাদের এখানে যে সোলার হারভেস্টিং কিভাবে হবে, এখানে খাস জমিগুলোর বিতরণ, এখানে প্রাইভেট সেক্টরকে, অনেক প্রাইভেট সেক্টরের সাথে আমার কথা হয়েছে, তারা অ্যাকচুয়ালি একদম মুখিয়ে আছে যে তারা এখানে বড় ধরনের ভূমিকায় নামতে চায়, কিন্তু এটার আলোচনাটা তেমন দেখিনি। তা আমি মনে করি যে এই সময়কালে এই সংকট থাকবে, এই সংকটের নানাভাবে, কিন্তু আমি ধরুন মধ্যমেয়াদী যদি চিন্তা করি, এই সময়কালে রিনিউয়েবলসের উপর বিশেষ করে বড় ধরনের একটা বিগ পুশ দেওয়া দরকার। এবং এটার জন্য যে সোলার তো একটা আছে বটেই, রিনিউয়েবলসের অন্যান্য সম্ভাবনাগুলো আমাদেরকে একটু জোরালোভাবে দেখা দরকার। সার্বিকভাবে আমি এই বাজেটে আশা করব রিনিউয়েবলসের বিষয়ে একটা বড় ধরনের সিগন্যাল যাবে, কারণ বাজেট তো একটা হচ্ছে সংখ্যা, কত হিসাব নিকাশ, আরেকটা হচ্ছে কৌশলপত্র, কিন্তু বাজেটের একটা অন্যতম, এই যে MTBF বলে, মিডিয়াম টার্ম বাজেটের ফ্রেমওয়ার্ক, সেখানে কৌশলের একটা চিহ্ন থাকা দরকার। এবং সেই সিগন্যালটা কেমন হচ্ছে, কারণ বাজেটের একটা অন্যতম বিষয় হচ্ছে এটা আয় ব্যয়ের খতিয়ান একটা, কিন্তু এটা একটা বড় ধরনের সিগন্যালিং ডকুমেন্ট। এটা সিগন্যাল দিচ্ছে, প্রাইভেট সেক্টরকে সিগন্যাল দিচ্ছে, সরকারের নিজস্ব বিভিন্ন সংস্থাকে সিগন্যাল দিচ্ছে, এবং জনগণকেও সিগন্যাল দিচ্ছে যে কোথায় আমাদের প্রায়োরিটিগুলো কীভাবে আমরা নিজেদেরকে সার্বিকভাবে নিয়োজিত করা দরকার। এই রিনিউয়েবলসটা সেজন্য আমি মনে করি অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল হতে পারে, যে একটা ভিন্নভাবে এই যে সংকট, জ্বালানি সংকট, সেটাকে মোকাবেলা করার জন্য একটা কৌশলী চিন্তা সামনে এসছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু শুধু বাজেটের উপর নির্ভর করছে না, এটা সার্বিক। আপনি যদি আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় অলরেডি 40 লাখ থেকে আরও বেশি ছাত্রছাত্রী ওখানে আছে, তাদের যে পড়াশোনার মানটা
কতটুকু নিশ্চিত করতে পারছে, কোয়ালিটি শিক্ষক, সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। আপনি এই যে বললেন না যে বাজেটে আমরাও যারা অর্থনীতিবিদ বলি বা বাজেট নিয়ে অ্যাডভোকেসি করি, আমরাও কিন্তু খুব কিছু, এক অর্থে আমি বলবো সস্তা কিছু প্রস্তাবের একটা ফাঁদের মধ্যে আটকে যায়, যে বাজেট বাড়ানো হোক, স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হোক, কিন্তু যদি আরও এখন 4টা পড়ে আছে, আরও 10টা শিশু হাসপাতাল বাড়ানো হলো, যেগুলো কাজে সচল করা গেল না, খরচ তো হলো, বাজেট বাড়ানো হলো, কিন্তু কার্যকর হলো না। এই যে শিক্ষার কথা বললেন, শিক্ষায় অবশ্যই বাজেট বাড়ানো যেতে পারে, কিন্তু শিক্ষায় স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কিন্তু বাজেট নয়। শিক্ষায় ওইখানেও এই বাজেট সংক্রান্ত সার্বিক আলোচনাটাও কিন্তু হচ্ছে ব্যয় দক্ষতা, কোথায় দেওয়া দরকার, কোথায় দেওয়া দরকার নয়। আমি কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ওখানে সেই ফাঁকে ইয়েতে গিয়েছিলাম, তিতুমির বলি, কারমাইকেল কলেজ, বহু প্রাচীন একটা প্রতিষ্ঠিত কলেজ। তার লাইব্রেরিটা দেখতে চাইলাম, গেলাম লাইব্রেরিতে, দেখলাম সেখানে মানে এটা বহু প্রাচীন, 100 বছরের পুরানো, কিন্তু এবং বিশাল জায়গা রয়ে গেছে। লাইব্রেরির অবস্থাটা দেখতে চাইলাম, ঘুরলাম, আমাকে দেখালেন ওই যিনি প্রিন্সিপাল সহ ইয়েরা মিলে। কিন্তু আমার খুবই খারাপ লাগলো যে আমরা শিক্ষা নিয়ে এত কথা বলি। আমি তখন ফিরে, এটা অন্তর্বর্তীকালীন সময়, তখন এসে ফিরে এটা প্রস্তাব দিয়েছিলাম যে অ্যাটলিস্ট এই ধরনের যে অনেকগুলো প্রাচীন খুব প্রতিষ্ঠিত কলেজ আছে, তাদের লাইব্রেরিগুলো উন্নত করার জন্য একটা বড় ধরনের থোক বরাদ্দ দেওয়া হোক না কেন, তাহলে তো অ্যাটলিস্ট, কারণ ওই ছাত্রছাত্রী দেখলাম ওখানে মনোযোগ দিয়ে পড়ছে, কিন্তু আমি অবস্থা দেখলাম কোথায় নতুন বই, পুরানো বইয়ের সাজাবার কোনো সুযোগ সুবিধাবিহীন। সো আপনি যখন আমরা বাজেটের কথা বলছি, বাজেট ব্যয়, এই যে শিক্ষা স্বাস্থ্যর খরচ বাড়াবার কথা বলছি, এবং প্রতিটা ক্ষেত্রেই যেই বাজেটের আকারের চেয়ে বড় বিষয় আমার কাছে মনে হচ্ছে ব্যয় দক্ষতা। কারণ আমরা ব্যয় করছি কিন্তু সেখান থেকে ফলাফল আনছি না। শিশুদের হাসপাতাল বানাচ্ছি কিন্তু সেটা চালু করতে পারছি না। অনেক দিন আগে ট্রমা সেন্টার একটা গিয়েছিলাম ধামরাইতে, বহু বছর পড়ে আছে, অনেক বানানো, চালু করা যায় না কেন, নিয়ম কানুন আছে ইত্যাদি ইত্যাদি। এখানে আমি এটাও মনে করি যে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট যে রুল আছে, সেই রুলটাও কিন্তু খুব গভীরভাবে পুনর্বিবেচনা করা দরকার। অনেক কিছু এই নিয়ম কানুনের সমস্যাগুলো এই পাবলিক ফিনান্স ম্যানেজমেন্টের নিয়মাবলীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা অনেক রয়ে গেছে। তো আমাদের প্রচলিত আলোচনার বাইরেও কিন্তু এই বিষয়গুলো আনা দরকার। ব্যয় দক্ষতা, এই যে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট, এটা কি বাস্তবতার সাথে উপযোগী কিনা, আমাদের এই যে পরিচালন ব্যয় কথা বললাম, সেখানে কোথায় আমরা হাত দেওয়া উচিত, কোথায় দেওয়া উচিত নয়। রিনিউয়েবলসের কথা বলছি, নতুন একটা সুযোগ এসছে, এখানে বিগ পুশ দেওয়া যেতে পারে কিনা, এইসব বিষয়ে গুরুত্ব পাওয়া দরকার। না, স্বাস্থ্য খাতে বাজেট ঢালে সাজানোর প্রস্তাবগুলো কিন্তু মাঠে আছে অনেকগুলো, আমরাও করছি। এই যে ইউএইচসি ফোরাম, পিপিআরসি থেকে আমরা কিন্তু অনেকগুলো প্রস্তাব দিয়ে যাচ্ছি। যেমন একটা কথা বলি যে স্বাস্থ্য খাতের এই যে প্রাথমিক স্বাস্থ্য, এই যে হামের যে এখন সংকট চলছে, তার একটা তো বিষয় ছিল যে কোভিড পিরিয়ড থেকে আমাদের এক ধরনের যে রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটার মধ্যে একটা ধস নেমেছিল এবং সেটা পুরোপুরি ফিরিয়ে আনা যায়নি। আবার এই যে 2025 সালে অন্তর্বর্তীকালীন সময়ে যে আপনার হলো যে আমাদের এতদিনের এক ধরনের একটা ফ্রেমওয়ার্ক ছিল, যেটাকে বলে এইচপি, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, অপারেশন প্ল্যানসের মাধ্যমে এগুলোর খরচগুলো হতো, পুলড ফান্ডিং ডোনরদের থেকে। সেটার সময়কাল শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে যে এটার নতুন একটা ব্যবস্থাপনায় যাবে, কোনো ট্রানজিশন প্ল্যান অন্তর্বর্তীকালীন সরকার ওটার গুরুত্ব দেয়নি, যার ফলে এই যে হয় নাই, এই যে টিকা সংগ্রহ করেছে কিন্তু সেটা মাঠ পর্যায়ে পৌঁছাবার যে কাজটা, সেটা হয় নাই, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো স্বাস্থ্য খাতে
আমি যেটা মনে করি যে খুবই সুনির্দিষ্ট অনেকগুলো কিন্তু জায়গা আছে যেখানে হাত দেওয়া যেতে পারে। যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে একটা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে দাঁড় করানো দরকার। এটা বললে অনেকে বলতে পারে যে এত টাকা কোথায় আছে এই কৃচ্ছসা। এটা মূলত টাকার বিষয় নয়, কারণ আমাদের কিন্তু অলরেডি অবকাঠামো আছে। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, তারও নিচে কমিউনিটি ক্লিনিকসগুলো আছে। এগুলোর নামে আছে, অবকাঠামো আছে, কিছু মানুষও আছে, কিন্তু যদিও জনবলের ঘাটতি আছে। আমরা একটা প্রস্তাব কিন্তু করি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একটা আইনের খসড়া করে দিয়েছিলাম যে এই যে নতুন খরচ নয়, যে এক্সিস্টিং অবকাঠামো আছে সেটাকে রিপারপাস মানে নতুনভাবে সাজিয়ে আপনার এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় আরেকটু বাড়তি কিছু বরাদ্দ দিয়ে একটা নতুন অবকাঠামোটাকে ঢেলে সাজানোর একটা সুযোগ আছে। নতুন অবকাঠামো নয়, কিছু কিছু ক্ষেত্রে নতুন লাগবে, কিন্তু এই যে রিপারপাস, আগে একটা কাজে ব্যবহৃত হতো আলাদা আলাদাভাবে, এগুলো এখন একত্রিতভাবে একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ব্যবহার করা, এই জায়গায় নজর দেওয়াটা খুব জরুরি। নগরে আমাদের স্বাস্থ্যসেবার একটা, নগরে কিন্তু প্রাইভেট স্বাস্থ্যসেবা তো অনেক আছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা এটা দুর্বল আছে, এটা একটা আছে। স্বাস্থ্যের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বেশ কিছু জনবল ঘাটতি, এই যে বললাম না ভ্যাকেন্সি আছে 50% ফ্যামিলি ওয়েলফেয়ারের। আপনার অবকাঠামোর প্রবণতাটা রোধ করতে হবে। অ্যাকচুয়ালি অবকাঠামো দরকার, নতুন দরকার, কিন্তু আমাদের এই যে আচ্ছা একজন নতুন এমপি হলেন, উনি বললেন আমার এখানে একটা হাসপাতাল দিতে হবে। প্রথমেই যেটা হবে যে একজন বলবে ঠিক আছে খুব দ্রুত একটা ডিপিপি পাস হয়ে যাবে, সেটা হচ্ছে আরেকটা 500 বেড হাসপাতাল, অবকাঠামোটা হবে। ওটা বানাবার পরে তখন খেয়াল আসবে যে এটার জন্য জনবল, তখন সেই জনপ্রশাসন বলবে এটার জন্য জনবল নাই, বা দিলে 1/10 দিল। এই ধরনের বিচ্যুতিগুলো থেকে মুক্ত করা দরকার স্বাস্থ্য খাতকে, খুব জরুরি। স্বাস্থ্য খাতে অনেকগুলো আছে আপনার, যে বলা যায় যে বরাদ্দ বাড়াবার বিষয়টা আমি বলতে একটু অনীহা বোধ করছি, কারণ আপনি যেটা বললেন একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করা যায় না, কিন্তু সেই ব্যয় করা জানার আমরা অনেক সময় সেটা ইয়েদের উপর মূলত দোষটা দিই, যে মন্ত্রণালয় বা মাঠ পর্যায়ে। কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওই যে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্টের নিয়মাবলীর জন্য খরচ করার বিষয়। সো এই যে যেই বরাদ্দটা আমি যদি নাও বাড়াই, যেটা ফেরত যায়, সেটা দিয়েই কিন্তু আমি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বললাম ঢেলে সাজানো, এটা কিন্তু করা সম্ভব। এবং ওই প্রাথমিক স্বাস্থ্যসেবার উপরই আমাদের সর্বোচ্চ নজর দেওয়া দরকার। কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে শুধুমাত্র একটা প্যারাসিটামল দিলাম এগুলো নয়, একটা সুনির্দিষ্ট কাঠামো। অ্যাকচুয়ালি আমরা সেটাও করেছি, সেখানে যে ভ্যাকসিনেশনের বিষয়গুলো থাকবে, আপনার এই যে আউটডোরের যে একটা সুনির্দিষ্ট, এবং মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সেগুলো গুরুত্বের সাথে সেখানে করা সম্ভব। তো মূল বিষয় হচ্ছে আমরা কি সিরিয়াস কিনা। আমি এতদিন পরে আমার হচ্ছে যে আমরা কবে সিরিয়াস হব। জাতি হিসাবে স্বাস্থ্য ঠিক করা দরকার, শিক্ষা ঠিক করা দরকার। এত আমাদের হচ্ছে, আমরা জন অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার আনছি, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আনছি, বাট কবে আমরা সিরিয়াস হব, এই প্রশ্ন নিজেদেরকে করা জরুরি। না, নতুন সরকার তো কিছু আবার ইনিশিয়েট উল্টো করলেন, তাই না? এনবিআর নিয়ে যে সংস্কার ছিল সেটা আবার পেছনের দিকে গেলেন কিছুটা। বাট আমি এখানে মনে করি যে আসলে এই যে রাজস্ব আহরণ, আমরা বলি না ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে কত, 10%-এর নিচে। কিন্তু আপনি যদি সাধারণ মানুষ এবং অ্যাকচুয়াল ব্যবসায়ী ইত্যাদির খোঁজখবর নেন, রাজস্ব হিসাবে হয়তো ওই 10%-এর নিচেই যাচ্ছে, কিন্তু মানুষের পকেট থেকে কিন্তু তার চেয়ে বেশি যাচ্ছে। সেটা রাজস্ব হিসাবে সরকারি খাতে যাচ্ছে না। এখানে অন্যতম একটা সার্বিকভাবে কর ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে
এখানে বিশাল ডিসক্রিশনারি পাওয়ার রয়ে গেছে। এই যে ডিসক্রিশনারি ক্ষমতা, নিয়মের বাইরেই, মানে আমার ওই যে রাজস্ব কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের ফাইল আবার দেখতে পারবো, এই যে ডিসক্রিশনারি ক্ষমতার এত মাত্রাতে এত বড়, এইটাই কারণে এই যে আমি রাজস্ব দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার যে বিষয়টা, সেইখানে আমাদের খুব জোরালো নজর দেওয়া দরকার, যে ওই ডিসক্রিশনারি পাওয়ারের প্রতি এক ধরনের মোহ থাকে, যে আমার পরিচিত ব্যবসায়ীদেরকেই একটু সুযোগ সুবিধা বেশি দেওয়া, যে মানে যেটাকে বলে ইকুয়াল প্লেইং ফিল্ড বা লেভেল প্লেইং ফিল্ড। সব করদাতার, সব ব্যবসায়ীর একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। এটার বিপরীতে ওই ডিসক্রিশনারি পাওয়ার, যে না ঠিক আছে এইটা কিন্তু আমার সাথে আলাদা করে একটা ব্যবস্থা করা যাক। এই যে ইন্ডিভিজুয়াল কর্মকর্তার যে এই যে ডিসক্রিশনারি পাওয়ার, এটা খুবই জোরালোভাবে করা দরকার। নতুন সংসদে এই যে এনবিআর যে সেপারেশন বিলটা, তো এটা তো হয়েছে, তাই না? এটা তো পাশ হয় নাই, কিন্তু ওনারা কি নতুন একটা কিছু দিবেন কিনা? কারণ এনবিআর এর বিষয়টা তো একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় রয়ে যাচ্ছে। আমরা সেটা বাজেটও আশা করতে পারি যে ঠিক আছে ওনারা আগেরটা পাশ করেন নাই, কারণ দেখাক, কিন্তু এইখানে খুবই সুনির্দিষ্টভাবে আপনার দেখানো যাক, এই যে নতুন ওনারা কিভাবে করবেন। কারণ এমন এটা হতে পারে না যে ঠিক আছে ওই ডিসক্রিশনারি পাওয়ার এগুলো ধরেই চলবে। এটাকে সংস্কারটা খুবই জরুরি, এবং এখানে রাজস্ব আহরণের ঘাটতিটা অ্যাকচুয়ালি সরকারের সব ধরনের উচ্চাভিলাষকে কিন্তু করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে। কারণ আমাদের পয়সা না থাকলে কিভাবে কাজ করব? এটা তো আমাদের দেখার অপেক্ষায় থাকবো। আমাদের এখন মূল বিষয় হচ্ছে বিনিয়োগ কেন করছে না। এমন না যে বিনিয়োগকারীদের পকেটে কিন্তু যথেষ্ট পয়সা আছে, এবং অনেকে বলছে যে আমরা তো করতে রাজি আছি, তৈরি আছি। ওই নিয়ম কানুনের বেড়া একটা বিষয় আছে, নিজেদের এই যে পেট প্রজেক্টস এগুলোর প্রতি বেশি নজর আছে। যেমন যেটা পতিত সরকার, তারা এই যে 100টা ইকোনমিক জোন করে এক ধরনের খেলাধুলা করে, তেমন কিছু 100টার নাম কিন্তু চালু হয়েছে 4টা-5টা, বেশি মানে চালু হয় নাই। এখন মূল বিষয় হচ্ছে যে এই যে কর্মসংস্থানের কথা যেটা বললেন, এটা তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটা একটা এক ধরনের মহাসংকটের মতো একটা অবস্থা বিরাজ করছে। শুধু আমাদের বেকারত্ব এবং ছদ্ম বেকারত্ব, এটা তো একটা দিক আছে, কিন্তু এটার সমাধান শুধু এমন না যে আমি ঠিক আছে সরকার বললো 1 লাখ লোককে আমি চাকরি দিয়ে দিব। কোত্থেকে দিবে চাকরি? কোথায় দিবে? চাকুরি শুধু শব্দটা প্রযোজ্য এখানে নয়, অর্থবহ চাকরি হতে হবে, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট হতে হবে। এগুলো না হলে জাস্ট চাকুরি দিলাম, যেমন সময় কিন্তু একটা চালু হয়েছিল, এই যে আওয়ামী লীগের সময় ন্যাশনাল সার্ভিস বলে এই ধরনের কর্মসংস্থান, কিন্তু এটার কোনো শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এটা কি, মানে তখন ওই যে নিজেদের দলীয় লোকদের কিছু মাসিক ভাতার একটা ব্যবস্থায় রূপান্তরিত হয়ে যায় এই ধরনের উদ্যোগগুলো। এবং এখানে কর্মসংস্থানের বিষয়ে আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে সেক্টোরাল অ্যাপ্রোচটা খুব জরুরি। আমাদের এখানে দেখেন যে কৃষিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কৃষিতেই কর্মসংস্থান হচ্ছে, অথবা সেবা খাতে, কিন্তু সেগুলো হচ্ছে যে লো প্রোডাক্টিভিটি জবস। মানে আমাদের এখানে ভ্যালু চেইনগুলো তৈরি হচ্ছে না, আমাদের হাই প্রোডাক্টিভিটি জব হচ্ছে না। শুধু যদি মুদির দোকানই বাড়তে থাকে, এবং আপনি দেখবেন যে পরিসংখ্যান কিন্তু খুব ভয়াবহ একটা চিত্র দিচ্ছে। পিপিআরসিও গবেষণা করেছে, ইকোনমিক সেন্সাস একটা হয়েছে, লেবার ফোর্স সার্ভে হয়েছে, ওখানে কি দেখাচ্ছে? ম্যানুফ্যাকচারিং কর্মসংস্থান কমে গেছে, সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে, কিন্তু কোন পার্টটা? লো প্রোডাক্টিভিটি সেবা খাত। কৃষিতে কর্মসংস্থান বেড়েছে কোথায়? ওখানে হচ্ছে ক্রাউডিং, একটা কাজ আরও 10 জন মিলে করতেছে হয়তো।
এই যে কর্মসংস্থানের মূল বিষয়টা শুধু কর্মসংস্থান তৈরি নয়, এটা হচ্ছে যে অর্থনীতিকে কিভাবে সচল করব, বিনিয়োগকারীকে কিভাবে উৎসাহিত করব, এটা হচ্ছে মূল কথা। সার্বিক একটা পুনঃচিন্তা দরকার। পার্টিকুলারলি আমি মনে করি এই যে ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্টকে কীভাবে ফিরিয়ে আনবো, হাই প্রোডাক্টিভ সেবা খাতকে কীভাবে উৎসাহিত করব, কৃষিখাতে ভ্যালু চেইনগুলোকে কীভাবে আরও উৎসাহিত করতে পারি, আর এলাকা ভিত্তিক আমাদের দরকার। যেমন উত্তরবঙ্গের কৃষির একটা বড় সুযোগ রয়ে গেছে, সাউথ ওয়েস্টার্ন এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চল এইখানে একটা আছে, আপনার এই সিলেট এবং নর্দার্ন এইসব জায়গা আছে, চট্টগ্রাম অঞ্চল, গ্রোথ করিডোরস আছে। মানে আমি বলছি বাংলাদেশকে পরিসংখ্যানের ভিত্তিতে সেক্টর একটা ইকোনমিক ম্যাপ তৈরি করা দরকার, যেখানে কোথায় কোন সেক্টরগুলোকে আমরা উৎসাহিত করি এবং সেই অনুযায়ী আমাদের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার বিষয় আছে। কর্মসংস্থান সরকার তৈরি করবে না, কর্মসংস্থান তৈরি করবে বাজার, এবং বাজারে যদি সেই ডিমান্ড তৈরি হতে পারে, কিন্তু আছে আমাদের সুযোগ সুবিধা আছে, এবং সেখানে কর্মসংস্থানের সাথে ওই বিষয়টা খুব জরুরি। আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আপনি আগে বলেছিলেন, শুধুমাত্র ডিগ্রির একটা কাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে মাঠে আসলে কোনো কর্মসংস্থান হবে না যদি আপনি সেই পর্যায়ে আপনার স্কিল দেখাতে না পারেন। আমাদের অন্যতম একটা সংকট হয়ে গেছে এই যে স্কিল বা দক্ষতার একটা, এখানেও আমরা খুবই আমলাতান্ত্রিকভাবে চিন্তা করেছি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বলে প্রধানমন্ত্রীর অফিসে একটা অফিস আছে, গত সেই যে আওয়ামী লীগ আমলে মনে একবার বৈঠক হয়েছিল। এগুলো হচ্ছে যে অত্যন্ত মাথাবাড়ি অকার্যকর কিছু প্রতিষ্ঠান বানিয়ে রেখেছি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় একটা আছে, গতকাল আমি সেখানে গিয়েছিলাম, প্রস্তাব করেছিলাম যে 4টি সংস্থা বা মন্ত্রণালয়কে একত্রে, একটা মন্ত্রণালয় করার কথা বলছি না, একীভূত করার বিষয় নয়, কিন্তু একটা ক্লাস্টারিং করা দরকার, কারণ এটা রিলেটেড। শ্রম কর্মসংস্থান, বৈদেশিক ওই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এই 4টা কিন্তু লিঙ্কড। স্কিলস দরকার ভালো কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থান আবার মানব সম্পদ রপ্তানিটাও খুবই জরুরি, কিন্তু কোথায় যেতে হবে সেই স্কিল অ্যাসেসমেন্টগুলো দরকার। আর এখানে প্রযুক্তির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আইসিটিকে ব্যবহার করে এই যে ক্লাস্টারিংয়ের পুরো কাজটা খুব দক্ষভাবে করা যায়। সো কর্মসংস্থানের আমি যেটা মনে করি এটা অত্যন্ত মহাসংকট, কিন্তু এখানে এই চিন্তার যে কৌশলী এবং গভীর একটা ব্যতিক্রমী একটা চিন্তা এখানে নিয়ে আসাটা, ওইটাই অ্যাকচুয়ালি আরও বড় একটা সমস্যা। শুধুমাত্র এত লাখ এত কোটি কর্মসংস্থান করব, এই ধরনের লক্ষ্যমাত্রা অ্যাকচুয়ালি আসলে নিছক কাগুজে একটা ঘোষণার পর্যায়ে থেকে যায়।